আচ্ছা, বাংলা বানান বা বাক্য গঠন নিয়ে কি মাঝে মাঝে একটু দ্বিধা হয়? যেমন ধরুন, খুব কমন একটা প্রশ্ন, সরকারি আর সরকারি কোনটা ঠিক? আজকের এই আলোচনায় আমরা শুধু নিয়ম মুখস্থ করব না, বরং এর পেছনের আসল যুক্তিটা কি সেটা বোঝার চেষ্টা করব। চলুন তাহলে এই রহস্যের সমাধান করা যাক। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আমি প্রায়ই দ্বিধায় পড়ি। মানে সব জায়গায় তো দীর্ঘ ইকার দিয়ে সরকারি লেখা দেখি, কিন্তু শুনেছি এটা নাকি ভুল। কেন? একদম ঠিক একটা প্রশ্ন। আর এই একটা প্রশ্নের উত্তরই আমাদের বাংলা বানানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মের দিকে নিয়ে যাবে। এটাকে বলা যায় সব ধাঁধা সমাধানের একটা মাস্টার কি। আর সেটা হলো তৎসম শব্দের ব্যাপারটা বোঝা। সহজ করে বললে, বাংলা বানানের নিয়মগুলোকে আমরা দুটো দলে ভাগ করতে পারি, আর এই ভাগটা নির্ভর করে শব্দের উৎসের ওপর। যে শব্দগুলো কোনো রকম পরিবর্তন ছাড়াই সরাসরি সংস্কৃত থেকে এসেছে তাদের আমরা বলি তৎসম, আর বাকি সব শব্দ, মানে আমাদের নিজস্ব বাংলা, অন্য দেশি বা বিদেশি ভাষা থেকে আসা শব্দ, সেগুলো হলো অতৎসম। এই দুটো দলের জন্য নিয়ম কিন্তু আলাদা। এটাই হলো মূল চাবিকাঠি। তো চলুন এই মাস্টার কি ব্যবহার করেই আপনার প্রথম প্রশ্নটা, মানে স্বরবর্ণের ওই সমস্যাটা সমাধান করে ফেলি। দেখুন, যুক্তিটা খুবই সহজ। সরকার শব্দটা এসেছে ফার্সি ভাষা থেকে, তাই তো? তার মানে এটা সংস্কৃত নয়, এটা একটা অতৎসম শব্দ। আর বাংলা একাডেমির নিয়মটা হলো, যত অতৎসম শব্দ আছে সবগুলোতে সবসময় হ্রস্বস্বর, মানে ছোট ইকার ই আর ছোট উকার উ ব্যবহার করতে হবে। কোনো দীর্ঘস্বর মানে ইকার বা উকার হবে না। ঠিক এই কারণেই সরকারি বানানটা ভুল, সঠিক বানানটা হলো হ্রস্ব ইকার দিয়ে সরকারি। আচ্ছা, স্বরবর্ণের নিয়মটা তো এক পরিষ্কার হলো, কিন্তু ওই যে দুটো ন আছে, মূর্ধন্য ন আর দন্তন্য ন, ওদের উচ্চারণ তো একদম এক। ওটা তো পুরোপুরি আন্দাজে বসানোর মতো মনে হয়। মানে কখন কোনটা ব্যবহার করতে হবে তা বোঝার কি কোনো উপায় আছে? না না, এটা মোটেও আন্দাজের বিষয় না। এর পেছনেও খুব পরিষ্কার যুক্তি আছে। আপনাকে শুধু কয়েকটা সূত্র বা ট্রিগার লেটার চিনতে হবে। ওগুলো দেখলেই আপনি বুঝে যাবেন কোনটা বসাতে হবে। চলুন আমরা ন ব্যবহারের নিয়ম, মানে নত্যবিধান দিয়েই শুরু করি। তৎসম শব্দে এমন কিছু বর্ণ আছে যারা অনেকটা চুম্বকের মতো কাজ করে। এরা যখনই কোনো শব্দের মধ্যে আসে তখন তাদের পরে থাকা নধ্বনিটাকে টেনে রণে পাল্টে দেয়। এগুলোই হলো সেই ট্রিগার বর্ণ। আপনাকে শুধু এই তিনটা বর্ণ মনে রাখতে হবে, রি, র আর স। কোনো তৎসম শব্দে যদি এই তিনটের একটাও থাকে, তাহলে তার ঠিক পরে যে ন ধ্বনিটা আসবে সেটা প্রায় সব সময় মূর্ধন্য ন হবে। এই উদাহরণটা দেখুন, কারণ এখানে র আছে, তাই না? এই রটাই হলো সেই ট্রিগার, আর সেই কারণেই এর পরে দন্তন্য ন না বসে মূর্ধন্য ন বসেছে। দেখলেন তো? একদম সরাসরি একটা সম্পর্ক। এখানেও ঠিক একই যুক্তি। ভাষণ শব্দে স আছে, আর এই স ট্রিগার হিসেবে কাজ করছে বলেই পরের ন ধ্বনিটা ন হয়ে গেছে। একবার এই ট্রিগারগুলো চিনে ফেললে আর কোনোদিন ভুল হবে না। বাহ, আমরা তো এতক্ষণ শব্দ নিয়ে কথা বললাম। চলুন এবার এই একই যৌক্তিক পদ্ধতি একটা পুরো বাক্যের ওপর প্রয়োগ করে দেখি। এখন সময় একটু সেন্টেন্স সার্জারি করার। আচ্ছা, বাক্যটা হলো সকল ছাত্ররা উপস্থিত হয়েছে। আমার তো এটা একদম ঠিক মনে হচ্ছে। এর মানে তো অল দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট। এখানে ভুলটা কোথায়? এখানের ভুলটাকে বলে বাহুল্য দোষ। ইংরেজিতে যাকে আমরা বলি রিডান্ডেন্সি, মানে প্রয়োজনের চেয়ে বেশি শব্দ ব্যবহার করা। এই বাক্যে ঠিক তাই হয়েছে। এখানে একই অর্থ বোঝাতে দুটো বহুবচনবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। দেখুন, সকল শব্দটা নিজেই তো বহুবচন বোঝাচ্ছে, তাই না? এর মানেই তো সবাই। তাই এর সাথে আবার বহুবচনের জন্য রা যোগ করাটা অপ্রয়োজনীয়। আমরা বাক্যটাকে দুইভাবে ঠিক করতে পারি। হয় আমরা বলবো সকল ছাত্র, অথবা বলবো ছাত্ররা। দুটোই শুদ্ধ, কিন্তু দুটো একসাথে ব্যবহার করা যাবে না। চলুন এবার শেষ করার আগে খুব কমন কয়েকটা শব্দের ফাঁদ নিয়ে আলোচনা করি। এগুলো এমন ভুল যা অনেক অভিজ্ঞ মানুষও করে ফেলেন। এই ভুলটা খুবই কমন। দারিদ্রটা বলে আসলে কোনো শব্দই হয় না, কারণ দারিদ্র শব্দটার শেষের জ ফলাই একটা অবস্থা বা ভাব বোঝাচ্ছে। এর সাথে আবার অবস্থা বোঝানোর জন্য তা প্রত্যয় যোগ করাটাও বাহুল্য দোষ। তাই শুদ্ধ শব্দটা হলো শুধু দারিদ্র। এই ভুলটা কিন্তু মারাত্মক, কারণ এটা পুরো অর্থটাই পাল্টে দেয়। মনে রাখবেন, শুধু স মানে হল সঙ্গে বা ওয়েথ, তাই সপরিবার মানে পরিবারের সঙ্গে। আর স মানে স ব ফলা, তার অর্থ হল নিজের বা ওন। দুটো কিন্তু একদম আলাদা জিনিস। হারি, উপরাক্ত শব্দটা তো আমি সব জায়গায় দেখি, দরখাস্তে, নোটিশে। এটা যে ভুল তা তো জানতামই না। হ্যাঁ, ঠিক তাই।
এটাই হলো প্রচলিত ভুলের সবচেয়ে বড় উদাহরণ। আসলে উপরাক্ত নামে কোনো শব্দই বাংলা অভিধানে নেই। সঠিক শব্দটা হলো উপরিউক্ত, যার মানে উপরি যা বলা হয়েছে। একে অনেকে উপর্যুক্তও লেখে। তাহলে দেখলেন তো আসল ব্যাপারটা কি? ভাষা কিন্তু শুধু মুখস্থ করার কিছু নিয়ম নয়, এর ভেতরে একটা দারুণ যৌক্তিক সিস্টেম কাজ করে। একবার যদি আমরা নিয়মগুলোর পেছনের কেনটা বুঝে যাই, তাহলে সরকারি বানান হোক বা বাক্যের গঠন, কোনো কিছুই আর কঠিন মনে হবে না। এখন প্রশ্ন হল, এই যুক্তিটা জানার পর এরপর কোন প্রচলিত সত্যি বা কমন নলেজকে আপনি প্রশ্ন করতে যাচ্ছেন?